মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে। ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো ফালতু সব সমন্বয়ক, সার্জিস বলেন, রাফি বলেন, হাসনাত আব্দুল্লাহ অথবা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সবার সব তথ্যই নিয়ে আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না। এক পালালে হয়তো বা পালাতে পারে পাকিস্তানে, এছাড়া আসলে আর কোনো দেশ নাই। আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ। আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই। তাহলে এই যে অদৃশ্য ভয়, এই অদৃশ্য ভয়টা কিসের জন্য? সমন্বয় থেকে শুরু করে রাজনৈতিক দল যেগুলো আছে সবার মধ্যে একটাই ভয়, যে আওয়ামী লীগ। আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে, সার্কাস সরকার এবং কি পুতুল সরকার হিসেবে তারা ইতিমধ্যে বসে আছে। তারা কোন সময় যে আপনার দৌড় দিবে, তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে, এগুলো মোটামুটি তারা সবই জানে। হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। 18 কোটি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর তো একটা এজেন্ডা থাকে, তাদেরকে আমরা নানানভাবে সমালোচনা করি, ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করি। কখনো সেই সময়টি দীর্ঘ হয়, কখনো হয়তো সফল হয়। ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে, এখন শুধু সময়ের অপেক্ষা উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো, যদি এই যে ফালতু সব সমন্বয়ক, সার্জিস বলেন, রাফি বলেন, হাসনাত আব্দুল্লাহ অথবা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এরা তো আপনাদের কি মনে হয় না যে এদের সম্বন্ধে সব তথ্য FBI বলেন বা CIA বলেন তাদের নেওয়া নাই? অবশ্যই সবার সব তথ্যই নিয়ে আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না। এক পালাইলে হয়তো বা পালাতে পারে পাকিস্তানে, এছাড়া আসলে আর কোনো দেশ নাই। আমার খুব ক্ষীণ ধারণা বা আমার খুবই যতটুকু মনে হয় যে সুইজারল্যান্ডেও ডক্টর ইউনূসকে আশ্রয় দেওয়ার কোনো চান্স আমি দেখি না। সুইজারল্যান্ড আসলে নিরপেক্ষ দেশ হিসেবেই নিজেকে বা নিজেদেরকে পরিচয় দিতে চায়, তো বাকিগুলোর তো প্রশ্নই ওঠে না। তো মূলত যেটা হবে সেটা হলো যে তারা যদি বাংলাদেশে বসে কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তাদের পরিস্থিতি খারাপ হবে এবং সেজন্য আসলে ডোনাল্ড ট্রাম্প বলেন, CIA বলেন, তাদের একটা আলাদা প্ল্যান আছে। আরেকটা জিনিস করতে পারে সেটা হলো যে তারা নিরাপত্তার সাথে বা নিরাপদে দেশ ত্যাগ করবে, এই শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে। তো আমার কাছে যতটুকু মনে হয় যে তারা দ্বিতীয় শর্তেই যাবে, কারণ অত বড় বুকের পাটা তাদের নাই যে আওয়ামী লীগের সঙ্গে টেক্কা মারবে বা ছাত্রলীগের সঙ্গে টেক্কা মারবে। তো আমাদেরকে মূলত আসলে এই প্রথম 7 দিন খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় প্রথম 7 দিনের মধ্যেই দেখবেন যে একে একে সমন্বয়কদের ভিতরে কোন একটা অঘটন শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে। খুবই স্বাভাবিক, জীবনের ভয় বলেন, জীবনের নিরাপত্তা বলেন, জানের ভয় বলেন, সবারই আছে। তো যখনই উপর মহল থেকে চাপ আসা শুরু হবে তখন আসলে মাল্টি অ্যাকশনের চাপ আসতে শুরু করবে। একটা হলো পৃথিবীতে USA যা বলে সেটাই হয়, সেখানে সেই যেই ক্ষমতায় বসে থাকুক। আর ডোনাল্ড ট্রাম্প মূলত যুদ্ধ, বিগ্রহ এগুলো পছন্দ করেন না, উনার স্ট্র্যাটেজি আলাদা এবং উনার সঙ্গে চীনের একটা আসলে মতদ্বন্দ্ব আছে বা একটা দ্বন্দ্ব আছে। খুবই স্বাভাবিক যে জো বাইডেন পন্থী এদের মদতপুষ্ট ইউনূস, তারপরে আপনার সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এরা আসলে টিকতে পারবে না। এদের সময় ম্যাক্সিমাম 10 দিন, 20 তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির শেষ পর্যন্ত, এবং তারপরে তাদেরকে তল্পিতল্পা ঘটাইতে হবে। যদি খুব ব্যতিক্রম কোনো কিছু ঘটে তাহলে হয়তো তারা ক্ষমতায় টিকে যাবে, আদারওয়াইজ তাদেরকে পালাতে হবেই। এবং দেশে যদি থাকে তারা আসলে রাষ্ট্রদ্রোহী মামলায় ফেসে যাবে, যার সর্বোচ্চ শাস্তি আসলে মৃত্যুদণ্ড। এবং তারা একে একে যতগুলা অপরাধ করছে বা করে যাচ্ছে এর সবগুলার বিচার হবে। একটা কথাই শুধু বলি, আলী রিয়াজ উনি মূলত নিজের কবর নিজেই খুঁড়ে নিয়েছেন। উনি বাংলাদেশে এসে মাতব্বারি করে সংবিধানে হাত দিয়েছেন। সংবিধান অনির্বাচিত কোনো প্রার্থী পরিবর্তন করতে পারে না। সংবিধানের কোনো ধারা পরিবর্তন করতে হলে তার সুনির্দিষ্ট কিছু আইন আছে, সুনির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করতে যেতে হয়। তারা সেগুলো মানেন নাই। সো এটা আসলে পরিণতি অনেক অনেক ভয়ঙ্কর, অনেক অনেক ভয়ানক। আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ। আমরা শুনছি অতীতে যখন পশ্চিম পাকিস্তান, তখন তো এরা ছিল পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে যখন পশ্চিম পাকিস্তানেরা শাসন করতো, শোষণ করতো, তখন বঙ্গবন্ধুকে জমের মতো ভয় পাইতো, আওয়ামী লীগকে ভয় পাইতো এবং ভয়ের মানে এক পর্যায়ে তো ছাত্রলীগকে নিষিদ্ধই করছিল। ফলাফলে কি হয়েছে? ফলাফলে তারা বিতাড়িত হয়েছে, স্বাধীন সার্বভৌম আমরা একটা রাষ্ট্র পাইছি। তারপরে দীর্ঘদিন অতিবাহিত হলো, কিন্তু বর্তমান সময়ে এসে দেখতেছি যে এই আওয়ামী লীগকে ব্যাপক ভয় পেতেছে। কিসের ভয়? ওই যে বললাম না যে আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ। গোপন মানে জানি না,
মানে কিসের ভয় জানি না। অথচ দেখেন বাংলাদেশের এখন আনাচে খানাচে যে কোনো জায়গায় দেখবেন আওয়ামী লীগ নাই, আর ছাত্রলীগকে তো তারা তো নিষিদ্ধ করছে। দেখেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন কিন্তু তারা ভয় পাইতো, কিসে ভয় পাইতো? জামাত ইসলামকে ভয় পাইতো। জামাত ইসলাম পাকিস্তানকে সমর্থন করে এরকম তারা বলতো। জামাত ইসলাম মানে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে, হ্যাং করা লাগবে করছিল, কিন্তু ফলাফলে কী হয়েছে দেখেন, এখন সর্বোচ্চ ভালো পজিশনে কিন্তু জামাত ইসলামই আছে, আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই। তাহলে এই যে অদৃশ্য ভয়, এই অদৃশ্য ভয়টা কিসের জন্য? এখন দেখেন যে আপনি মানে সমন্বয়ক থেকে শুরু করে সরকারের যারা আছে তাদের থেকে শুরু করে রাজনৈতিক দল যেগুলো আছে সবার মধ্যেই একটাই ভয় যে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না। একজন এই গণ অধিকার পরিষদের নেতা তিনি তো বলল যে এই দেশে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, তারা আর জীবনে আর ফিরে আসতে পারবো না। আর মানে তিনি করতেছে, তিনি বিশ্বাস করতেছে, আমি বিশ্বাস করি সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। মানে কি যে ভয়, আওয়ামী লীগ অংশগ্রহণ করলে তাদের কি সমস্যা? একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে পরে জনগণ ভোট দিব, সেখানেও তাদের কাছে দিব না। আর একটা কথা কিন্তু মুরব্বীদের মুখে শোনা যায়, আগে নাকি বলতো যে শুধুমাত্র আওয়ামী লীগ ঠেকাও মানে নির্বাচনের সময় এই আলোচনাগুলো হইতো। এই যে অদৃশ্য ভয়, কিসের ভয়? আওয়ামী লীগকে তারা কেন এত ভয় পায়? তাহলে কি ধরে নেব আমরা যে আওয়ামী লীগ বাঘ, আওয়ামী লীগ সিংহ? দেখেন ঘন কুয়াশা, আপনি যদি ধরেন ব্যাপক রোদ গরমের দিন সেটা আপনি মোকাবেলা করতে পারবেন, ঝড় মোকাবেলা করতে পারবেন, ভূমিকম্প মোকাবেলা করতে পারবেন, প্রচুর শীতও মোকাবেলা করতে পারবেন। কিন্তু যখন ঘন কুয়াশা হয় সেটা মোকাবেলা করা যায় না, বিশেষ করে যারা মানে রাজপথে আপনার চলাচলের জন্য, এতে আপনার সড়ক পথে হোক, বিমান পথে হোক, নৌপথে হোক, যে পথেই হোক, ঘন কুয়াশার সময় সেটা কিন্তু মারাত্মক, সেটা মোকাবেলা করা যায় না। কারণ সামনে কি দেখা যায় না, আপনি লাইট মারবেন, লাইটও আপনার মানে বেশি দূর লাইটের আলো যাব না। এখন ওই ঘন কুয়াশার চাদরের বাইরে ওখানে কি আওয়ামী লীগ না অন্য কিছু? মানে এই যে ভয়, সব জায়গায় খালি ভয় ভয়, আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ সরাও, ছাত্রলীগ সরাও, সবাইকে গারদে ঢুকাও, এই যে। অথচ আমরা বুঝতেছি না, আমরা সাধারণ মানুষ বুঝতেছি না যে আসলে কিসের ভয়, কেন ভয় করতেছে আওয়ামী লীগ তো নাই এখন। আপনি বাংলাদেশের যে কোনো একটা উপজেলায় যান, ওয়ার্ড ভিত্তিক যান, যে জেলা পর্যায়ে যান, কোনো জায়গায় কি আছে? নাই। তারপরেও ভয়। এই ভয়ের উন্মোচনটা কি, এটা একটু ভাবা উচিত। আওয়ামী লীগকে তারা কেন ভয় পায়? ভয় তো পাইছিল পাকিস্তানের মনে, কিন্তু ভয় পায় তো কাজ হয় নাই। আওয়ামী লীগ ঠিকই তাদের যে মানে দেশকে স্বাধীন করা, বাংলাদেশের মানুষকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র উপহার দেওয়া, সেটা কিন্তু করছে তারা। এখন এই 24-এর আন্দোলনে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে একদম মানে অনেকে বলতেছে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, আওয়ামী লীগ আর ফিরতে পারবো না 50 বছর, 100 বছর, 200 বছর, 20 বছর, 30 বছর। তাহলে যদি নাই ফিরতে পারে তাহলে এত ভয় কিসের? তারা তো নাই এবং তারা ফিরতে পারবে না, এটাও শুনি তারা বর্তমানে নাই এবং তারা ফিরতে পারবো না, তাহলে এত ভয় কিসের? এত ভয় পাই কেন? আমি এটা মানে নিরূপণ করতে পারি নাই। আপনারা পারেন কিনা তাহলে কমেন্টে জানাবেন। দ্য হিন্দুর দাবি, হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয় যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। এক প্রতিবেদনে দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা সেই সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। 2024 সালে ছাত্র বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় যখন শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান। তিনি সাক্ষাৎকারে বলেন, আগামী দিনে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, সিরিয়া ও ইরাকের মতো ইসলামিক চরমপন্থীদের জন্য বাংলাদেশ যেন নতুন আবাসে পরিণত না হয়, যেগুলো গত এক দশকে ঘাঁটি হিসেবে কাজ করেছিল। হিজবুত তাহরির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর সম্প্রসারিত ঘাঁটি সম্পর্কে তিনি সতর্ক করেন।
তিনি গত কয়েক মাস ধরে হিজবুত তাহরিরের ক্রমবর্ধমান প্রভাবের দিকে ইঙ্গিত করে বলেন, এই সংগঠনটি 11 জানুয়ারি বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল, তাই এই জাতীয় দলগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। সেনাবাহিনী ইতিমধ্যে আপনার অনেকটা চাপের মধ্যে রয়েছে, কিন্তু তারা সেটি কিন্তু প্রকাশ করতেছে না। আমরা জনগণ তাদের ভিতরের খবর কিন্তু কেউ জানতে পারতেছি না যে আসলে সেনাবাহিনীর ভিতরে ভিতরে কি চলতেছে, বা তারা যে বলেছিল সর্বপ্রথম, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, উনি একটি কথা বলেছিল যে আমি কিন্তু দেখিনি বা আমি জানিও না যে শেখ হাসিনা ভারত চলে গেছে। কিন্তু আপনার ভারতের সেনাপ্রধান যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে তার কথা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে 5 তারিখে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান এবং কি ভারতের সেনাপ্রধান উভয় পক্ষ আপনার একটি যোগাযোগ ছিল এবং কি তারা যোগাযোগ রক্ষা করেছিল বাংলাদেশের সাথে, যাতে করে শেখ হাসিনাকে আপনার কোনো আক্রমণের শিকার হতে না হয়, তাকে সেফভাবে আপনার ভারতে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে 5 তারিখে যেই আন্দোলন বা গণভবনমুখী যেই মানুষের যাত্রা ছিল, সেটি চাইলে কিন্তু আপনার সেনাবাহিনী ট্যাকেল দিতে পারত। আজকের কেন জানি মনে হচ্ছে যে এই 5 তারিখের ঘটনার সাথে আমার মনে হয় যে সেনাবাহিনীরও অনেকটা যোগ সাজেশ রয়েছে, বা তারাও উপরের পক্ষ থেকে, মানে উপর মহলের পক্ষ থেকে তারাও কিছু একটা কাজ করেছে এবং কি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও অবস্থান নিয়েছিল। এরকমটা আমার কেন জানি মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এতদিন পর মানুষ জানতে পারলো যে 5 তারিখে বাংলাদেশের সেনাপ্রধান, তারপর হচ্ছে ভারতের সেনাপ্রধান, উভয় দেশের সেনাপ্রধানের আপনার মোটামুটি আপনার একটি কানেকশন ছিল, তারা সেটি পর্যবেক্ষণ করেছে। কিন্তু সেনাপ্রধান বলেছিল বাংলাদেশের ওয়াকারুজ্জামান একটি সাক্ষাৎকারে, অডিও বার্তায়, যে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে চলে গেছেন, যদি উনি এখানে অবস্থান করতেন তাহলে জুডিশিয়াল কিলিংয়ের শিকার উনি হতেন, তার মানে ওনার প্রাণনাশের একটি আশঙ্কা সেখানে ছিল, এটি কিন্তু সেনাপ্রধান বলেছে। আর এতদিন পর আমরা জানতে পারলাম কি যে 5 তারিখে সেনাপ্রধানের সাথে আপনার যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধানের, তার মানে আমাদের দেশে যে কিছু একটা হতে চলেছে এগুলো মোটামুটি তারা সবই জানে এবং কি বুঝে। এবং কি তারা এটাও বলেছে, বিশেষ করে সেনাপ্রধান 5 তারিখে এই কথাও বলেছে যে আজ থেকে বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এবং কি আমরা সেটি নিশ্চিত করব। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সেনাপ্রধান কোনো চোখে পড়ার মতন দায়িত্ব পালন করতে পারেনি, বা বাংলাদেশের মানুষের জান এবং কি মাল উভয়টারই তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং এই সেনাবাহিনীকে ইতিমধ্যে চকিদার, যেটি আমরা গ্রাম পুলিশ বলে থাকি, এই সেনাবাহিনীকে ইতিমধ্যে তাদের পদমর্যাদায় নিয়ে গেছে এই অবৈধ ইউনূস সরকার। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এরকম একটি তারা বলেছিল না যে আপনার ক্যান্টনমেন্টে তারা মিটিং করেছিল, এর সাথে হয়তো সেনাপ্রধান জড়িত ছিল, তাদের যোগসাজেশ এরকম হয়েছে। আর যাই হোক, মানে বাংলাদেশের সাথে ভারতের সেনাপ্রধানের একটি আপনার যোগাযোগ রক্ষা মানে তারা করেছে এবং কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও কিন্তু তারা অবগত ছিল। কিন্তু ওই দিন আপনার শেখ হাসিনাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য তারা প্ল্যান করেছিল, কারণ তাদের যেই কথোপকথন বা দুদেশের সেনাবাহিনীর যেই কথা হয়েছে সেখানে কিন্তু এটি আমরা বুঝতে পারি কিছুটা হলেও। এবং কি ভারতের সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে ইতিমধ্যে, তার কথা থেকেও কিন্তু এগুলো স্পষ্ট হয়ে যায় যে আসলে ওই দিন আমাদের বাংলাদেশে একযোগে আপনার জঙ্গি হামলা চালানো হয়েছে এবং কি রাষ্ট্রপ্রধানকে সহ আপনার মেরে ফেলার জন্য একটি চক্রান্ত 5 তারিখে বাংলাদেশে হয়েছিল। এবং কি এটি আপনার ভারত বুঝে গিয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনোভাবে হোক নিরাপদে সরিয়ে যাতে আনা যায়। আপনারা হয়তো কিছুদিন পর এগুলো জানতে পারবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশে কী ঘটেছিল 5 তারিখে এবং কী ষড়যন্ত্র হয়েছে। হয়তো আমরা এখনও সব কিছু দোয়াশা সব কিছুই আমরা জানতে পারতেছি না, যা শুনতেছি তাই আমরা বিশ্বাস করতেছি, কিন্তু অবশ্যই একদিন না একদিন সেটি আপনার প্রকাশিত হবে এবং কি সেটি দ্রুত সময়ের ভিতরে হবে বলে আমরা মনে করি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে সেনাবাহিনীর এই বার্তা থেকে বোঝা যায় যে তাদের অবশ্যই 5 তারিখে ভারতের সাথে একটি হট কানেকশন ছিল বা যোগাযোগ ছিল এবং কি জনগণকে সেটি বুঝতে দেয়নি। সেনাপ্রধান বলেছে উনি পদত্যাগ করেছেন, আসলে উনি পদত্যাগ করেননি। রাষ্ট্রপতি বলেছেন যে আমি পদত্যাগপত্র পাইনি। সকল কথার মধ্যে কিন্তু আপনার দোয়াশার জাল এখনও কিন্তু আপনার বাধা। তার মানে আপনি এখনও কিছু ফাইনালি বলতে পারতেছেন না। তার মানে আপনি বলতেও পারতেছেন না যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, উনি এখনও বাংলাদেশের কনস্টিটিউশন এবং কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু বহাল আছে। যদিও আপনারা বলতে পারেন যে তারা কীভাবে এসে সরকার গঠন করলো, এই সরকারের কোনো ম্যান্ডেট বা এই সরকারের কোনো স্বীকৃতি আমাদের সংবিধান দেয় না বা আমাদের দেশের আইনও দেয় না। এটা আপনি বলতে পারেন যে একটি সার্কাস সরকার এবং কি পুতুল সরকার হিসেবে তারা ইতিমধ্যে বসে আছে। তার কোন সময় যে আপনার দৌড় দিবে ওই সময়টাও কিন্তু তারা আপনার করে পাইব না। আপনার দেখতে থাকেন সামনে পরিস্থিতি কী হয়। আমাদের একজন প্রধান উপদেষ্টা আছেন, বিশ্ব সেরা অর্থনীতিবিদ, অন্যতম অর্থনীতিবিদ, আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এলে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, দেশের অর্থনীতির অবস্থা ভালো হবে, আমরা তো অনেকেই আশা করেছিলাম। কিন্তু এখন কি অবস্থা? ব্যবসায়ীরা বলছেন যে খুবই নাজুক অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি। এটি ব্যবসায়ীদের বলতে হবে না, দেশের অর্থনীতিবিদদের বলতে হবে না, সাধারণ মানুষই আমরা বুঝতে পারছি। এবং ব্যবসায়ীদের অনেকে বলছেন 34 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্যের অবস্থা এরকমটা হয়নি দেশে। এবং এও তো শোনা যাচ্ছে যে প্রবৃদ্ধির ধার কমে গেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে।
কি করছে এই সরকার? ব্যবসায়ীরাই বলছেন যে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের সরকার যতটা মনোযোগ দিচ্ছে, যতটা গুরুত্ব দিচ্ছে, আসলে গুরুত্ব কতটা দিচ্ছে তাও তো আমরা জানি। এর পেছনে উদ্দেশ্য কী রয়েছে? সংস্কার সমস্যা শব্দগুলো এখন ষড়যন্ত্রে পরিণত হয়ে গেছে। আমি তেমন কিছু আলোচনা করব না, শুধু একজন অর্থনীতিবিদ, একজন ব্যবসায়ী, যারা এই সরকারের সমর্থক, এই সরকারের শুভাকাঙ্ক্ষী, তাদের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো ছোট করে। গত শনিবার একটা অনুষ্ঠান ছিল রাজধানীতে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমাদের একটু শব্দটার দিকে খেয়াল রাখা দরকার। এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান তো ছিলেন দেশের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2014 আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার জাতীয় বাজেট শীর্ষক একটি আলোচনা ছিল। সেইখানে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর সম্পর্কে আপনারা জানেন, বা তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কেও জানেন, এবং আরও ভালো করে পরিচয় দিতে গেলে তার বাবা সৈয়দ মঞ্জুরে ইলাহি চৌধুরী, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তার ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বলছেন, আমরা অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তা অভাব বোধ করছি, আর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব রয়েছে। আমি 34 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময়ে দেখিনি। তার মানে কি? 34 বছর মানে 90 থেকে, তাই তো? 90-এর আগে কে ছিল? সামরিক শাসক জেনারেল এরশাদ ছিল। তখনকার ব্যবসা বাণিজ্য কী ছিল আমরা কম বেশি জানি। অর্থাৎ আমরা 34 বছর পেছনে চলে গেলাম। দেশের অর্থনীতি এতটাই নাজুক, এবং ইতিহাসের নজির স্থাপন করে অর্থ বছরের মাঝামাঝি সময় এসে যে ভ্যাট বাড়ানো হয়েছে শতাধিক পণ্যের উপরে, তুমুল সমালোচনার মুখে হয়তো কিছু কিছু পণ্যের উপর থেকে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সরকার তো বলেছিল যে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে না। একেবারে রাজনৈতিক বক্তব্য। এটা নাকি জনগণের সরকার, জনগণের বিন্দু মাত্র কোনো ভালো মন্দ বিবেচনা না করে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলছেন? আমরা বিস্মিত হয়েছি এটা দেখে যে কীভাবে অবিবেচনাপ্রসূতভাবে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হলো। দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার যতটা মনোযোগ পাচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনা ততটা মনোযোগ পাচ্ছে না। অনেকেই বলছেন অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকার আগের সরকারের মতোই কাজ করছে। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা ধৈর্য হারা হয়ে যাবেন। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষে সরে যেতে পারে। দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন আরও যে সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে। এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে, এই প্রশ্ন তুলছেন এই অর্থনীতিবিদ। আরও অনেক কথা বলেছেন, সেগুলো আমরা সাধারণ মানুষ হয়তো বুঝবো না, হয়তো অনেকে বুঝতে পারি, কিন্তু কঠিন কঠিন শব্দের দিকে যাওয়ার দরকার নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তব্যের মাঝখানেই বলে ফেলেছেন যে আমরা যারা সংস্কার কর্মসূচিকে সমর্থন করছি তারাই হয়তো পেছনে পড়ে যাব। আমি শুরুতে বলছিলাম যে সংস্কার এখন ষড়যন্ত্রের শব্দের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। এই যে নানান জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, গত 5-5.5 মাসে কী সমস্যা করেছেন, কোথায় একটা জায়গায় ইতিবাচক চেঞ্জ এনেছেন আমাদেরকে দেখাতে হবে। এবং এই সরকারের সমালোচনা করলে অনেকে বলেন, আরে ভাই ভালোটা নিয়ে আলোচনা করেন। ভালোটা কি? ভালোর ডেফিনেশনটা কি? আর সংস্কার কি উদ্দেশ্যে সামনে নিয়ে এসে মূলা ঝুলিয়ে রেখেছে এই সংস্কারের বিষয়গুলো তা আমরা জানি না। মানে পুরো দেশের 18 কোটি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর তো একটা এজেন্ডা থাকে, তাদেরকে আমরা নানানভাবে সমালোচনা করি, ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করি। কখনো সেই সময়টি দীর্ঘ হয়, কখনো হয়তো সফল হয়। কিন্তু এই সরকারের উদ্দেশ্য কি? একটা অন্তর্বর্তী সরকার একটা নির্দিষ্ট টাইমের জন্য থাকে, তাই না? 3 মাস, 6 মাস, 1 বছর ধরে নাম এই সরকার। তাদের তো কোনো সিস্টেম দেখছি না, কোনো ধরনের কোনো, এটা কি বলা যায়, মানে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা, নির্বাচনে কোনো লক্ষ্য কিছুই দেখছি না। ক্ষমতা নির্ধারিত করতে চায়, একটা বিশেষ মহলকে ক্ষমতা আনতে চায়, এবং তার জন্য যা মানে ঘুম পাড়া নিয়ে গান শোনাচ্ছে। আগে সরকার যেমন উন্নয়নের গল্প শুনিয়েছে, এই সরকার আবার সংস্কারের গল্প শোনাচ্ছে। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা পূর্ণ মেয়াদের কোনো সরকার না। ম্যান্ডেটটা কি? কেউ বলেন যে ম্যান্ডেট তো লেখা রয়েছে দেয়ালে দেয়ালে, এই চাই সেই চাই, এটাই সরকারের ম্যান্ডেট। আরে বাবা, মানুষ চেয়েছিল একটা নির্বাচন, একটা ভালো নির্বাচনের মধ্যে একটা ভালো দলকে বেছে নিতে, সে যে দলই হোক না কেন। বিশ্বব্যাংক বলেছে যে এবার প্রবৃদ্ধি 4% নেমে আসতে পারে। আমনের ভরা মৌসুমে আমরা দেখলাম যে চালের দাম কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়ে গেল। শীতকালীন সবজি
হয়তো কমেছে, দাম কমেছে আগের তুলনায়, কিন্তু কতটা কমেছে? তার চেয়ে বড় কথা, কৃষকের কী অবস্থা? 1 কেজি সিম তাকে বিক্রি করতে হচ্ছে 1 টাকা, 1 কেজি মূলা 1 টাকা বিক্রি করতে হচ্ছে, মাঠ পর্যায়ে তাকে একটা ফুলকপি 3 টাকা 4 টাকা বিক্রি করতে হচ্ছে। কোনো ধরনের বাজার ব্যবস্থাপনা আছে? আছে শুধু সংস্কার নিয়ে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। আর এরা শুধু পেয়েছে সংস্কার আর আওয়ামী বিরোধী প্রচারণা। মানে রাজনৈতিক একটা পুঁজি দরকার তো। প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বললেন যে এই সরকারের প্রথম লক্ষ্য শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচার মুখোমুখি করা। আরে বিচার মুখোমুখি করা, কিন্তু প্রধান এবং প্রথম লক্ষ্য কি এটা হতে পারে নাকি? এগুলো কি শুরু হয়েছে আমরা তো বুঝতে পারছি, কিন্তু এর জবাব তো একসময় দিতে হবে। শেখ হাসিনাকে দিতে হয়েছে না? 15 বছর 15.5 বছর পরে এসে তো তার পরিণতিটা ভোগ করতে হয়েছে। কেউ ছাড়া পাবে না। প্রকৃতি একটা বিচার আছে।